এই মেয়েটি তার নিজের দুধের বাচ্চাকে নিয়ে একটি রহস্যময় গুহার মধ্যে যায়। তাকে খুবই ভীত দেখাচ্ছিল। এরপর সে একটি হাতুড়ি ও কিলের সাহায্যে সেই শিশুর বুকে আঘাত করে মেরে ফেলে। আসলে তাকে সে এক শয়তানি শক্তির কাছে স্যাক্রিফাইস করে, নিজেকে অধিক আকর্ষণীয় ও সুন্দরী করে তোলার জন্য। শুধু তাই নয়, প্রচুর ধন সম্পত্তি, টাকা পয়সাও ছিল এই চুক্তিতে। এই জন্য এই মেয়েটির বয়স ৬০, ৭০, ৭৫ হয়ে গেলেও তাকে ২০ থেকে ২২ বছরের মেয়েদের মতোই যুবতী লাগত। এই পাপস্বরূপ তাকে বিছানায় পড়ে থাকতে হয় শেষ বয়সে। সাথে তাদের পুরো পরিবারের ওপর নেমে আসে এক ভয়ঙ্কর অভিশাপ। পুরো গল্পের মধ্যে আরো রহস্য ও ভয়ঙ্কর সব তথ্য আছে, যা শুনলে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। আর এই সব রিচুয়াল, স্যাক্রিফাইস, শয়তানের সাথে চুক্তি বাস্তবেও ঘটে অনেক জায়গায়। গুগলে সার্চ করলে অহরহ সত্য ঘটনা দেখতে পারবেন। তো এইটুকু শুনে বুঝতেই পেরেছেন গল্পটা কতটা ইন্টারেস্টিং। তাই পুরো ভিডিওটি দেখুন। গল্প শুরু করার আগে বলি, আমার এখন আপনাদের সাপোর্ট খুবই প্রয়োজন। আমার চ্যানেলে সাবস্ক্রাইবার খুবই কম, অথচ নিয়মিত অনেকেই ভিডিও দেখে। তাই যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে তারপরে ভিডিওটি দেখা শুরু করুন। গল্পের শুরুতে আমরা এক নারীকে দেখি যে তার কোলের শিশুকে নিয়ে গভীর বনের এক গুহার ভেতরে প্রবেশ করছে। মেয়েটি খুবই ভীত ও বিচলিত ছিল। গুহার ভেতরে একটি পাথরের বেদিতে সে তার শিশুকে শুইয়ে দেয়। জানা যায় সে আসলে সেখানে তার নিজের সন্তানের বলি দিতে এসেছে। সে একটি হাতুড়ি ও বড় পেরেক হাতে নিয়ে অদ্ভুত কিছু মন্ত্র জপ করতে থাকে এবং নিজের সন্তানের জীবন উৎসর্গ করে। এই পৈশাচিক পাপ করার পর সে অত্যন্ত ভেঙে পড়ে এবং পাশের একটি জলাশয়ে রক্তমাখা হাত ধুতে যায়। ঠিক তখনই কোনো এক অদৃশ্য শক্তি তাকে পানির নিচে টেনে নিয়ে যায়। কিছুক্ষণ পর যখন সে পানি থেকে উঠে আসে, সে দেখে তার চারপাশে অদ্ভুত মুখোশ পরা একদল নারী, যারা দাঁড়িয়ে আছে তার চারপাশে এবং তারা অদ্ভুত কিছু মন্ত্র পড়ছে। তাদের সবার নেত্রী অর্থাৎ সবার লিডার এগিয়ে এসে ওই নারীর কপালে এক ধরনের সুই অথবা পেরেক গেঁথে দেয়। যন্ত্রণায় নারীটি আর্তনাদ করে ওঠে। এটি মূলত একটি শয়তানি রিচুয়ালের অংশ, যা চিরজীবন যৌবন পাওয়ার জন্য করা হয়েছিল। এরপর গল্পটি বর্তমান সময়ে অর্থাৎ ২০২৫ সালে চলে আসে। আমরা রাতি নামে একজন পরিশ্রমী নারীকে দেখি যে তার ২ সন্তান বিয়ান এবং হানিফকে নিয়ে একা থাকে এবং তিনি একটি দোকান চালিয়ে কষ্ট করে টাকা জমাচ্ছিলেন তার ছেলে মেয়েকে ভালো স্কুলে পড়ানোর জন্য। এদিকে তার ভাই কাদার একজন জুয়ারি, যে মানুষদের কাছ থেকে অনেক টাকা ধার করেছিল। সে প্রচুর মানুষের কাছ থেকে ধার নেয়, যেটা অনেক বড় একটা অ্যামাউন্ট হয়ে গেছে। তাই সে রাত্রির কাছে টাকা চাইতে আসে। কাদার জানায় যে তাদের মা আঙ্গনের শরীর খুব খারাপ। আগের রাতেই তার মায়ের সাথে দেখা করতে চাইতো না, কারণ ছোটবেলা থেকেই তার মা তাদের দুজনকে সবসময় নিজের কাছ থেকে দূরে দূরে রেখেছেন। এমনকি তাদের সরাসরি নিষেধ করে দিয়েছিল তার কাছে যেতে অথবা তার সাথে দেখা করতে তার বাসায় আসতে। কাদার এসে রাত্রিকে জানায় যে তাদের মা আঙ্গন মৃত্যুশয্যায় এবং তাদের একবার দেখা করা উচিত। তাই ভাইয়ের অনুরোধে সে সন্তানদের নিয়ে তাদের পুরনো পৈতৃক বাড়িতে যায়। আসলে কাদারের প্ল্যান ছিল এখান থেকে কোনো টাকার ব্যবস্থা করা, হয়তো তার মায়ের কাছ থেকে অথবা এই বিশাল বড় মহলের মতো বাড়িটি বিক্রি করে। বাড়িটি ছিল বিশাল এক প্রাসাদের মতো। সেখানে গিয়ে তারা দেখে তাদের মা আঙ্গনের তরুণ বয়সের একটি সুন্দর ছবি দেয়ালে টাঙানো। ভিডিওর এই পর্যায়ে পরিষ্কার হয় যে শুরুতে যে নারী নিজের সন্তানকে বলি দিয়েছিল সে আসলে এই অঙ্গনী ছিল। আশ্চর্যের বিষয় হলো দীর্ঘ ৩৭ বছর পার হয়ে গেলেও আঙ্গনকে দেখে মনে হচ্ছিল না যে তার বয়স বেড়েছে। সেখানে তাদের দেখা যায় তার মায়ের কাজের লোক ইয়াতির সাথে। সে জানায় অঙ্গন এখন প্যারালাইজড হয়ে গেছে এবং নড়াচড়া করতে পারে না। তাকে শান্ত রাখতে একটি বিশেষ গান বাজাতে হয়। কাদার যখন সন্তানদের নিয়ে অঙ্গনের ঘরে যায়, আঙ্গন বিয়ানের হাত এমন ভাবে ধরেন যে তিনি তা ছাড়ছিলেনই না। তখন ইয়াতি তাকে শান্ত করান। বিয়ান এই ঘটনায় খুব ভয় পেয়ে যায়। এরপর হানিফ তার মা রাতির কাছে আঙ্গনের অর্থাৎ তার নানির বয়স জানতে চায়। রাতি তখন বলে যে তার মায়ের বয়স কম করে হলেও ৭০ বছর, কিন্তু হানিফের দাবি ছিল তার নানি অর্থাৎ আঙ্গনকে তার মা রাত্রির চেয়েও বেশি তরুণ দেখাচ্ছিল। এরপর হানিফ নিজের রুমে চলে যায় এবং তার একটি খেলনা দিয়ে তার বড় বোন বিয়ানকে ভয় দেখায়।
এরপর সে একটি চেয়ারে গিয়ে বসে। রাতি তাকে জানায় যে ওই চেয়ারটা আসলে তার নানির। এদিকে কাদার সারা বাড়ির আলমারি তন্ন তন্ন করে খুঁজছিলেন যে বিক্রি করার মতো কিছু পাওয়া যায় কিনা। খুঁজতে খুঁজতে তিনি আঙ্গনের আলমারির চাবি এবং ওনারশিপ ডকুমেন্ট পান। আর তখনই তিনি সেই মাস্কটি দেখতে পান যা মুভির শুরুতে দেখানো হয়েছিল। এই মাস্ক পরা নারী আসলে সৌন্দর্যের এক ইভিল গডেস। এই দেবীর আশীর্বাদেই আঙ্গুন এত বছর পরেও নিজের সৌন্দর্য ধরে রেখেছিলেন। আর আমরা তো শুরু থেকেই জানি যে কিসের বিনিময়ে সে এটা পেয়েছিল। তো এখানে আপনাদের বুঝিয়ে বলি, মূলত এই মাস্ক পরা মহিলাটি যে তাকে সৌন্দর্য দিয়েছিল সে মূলত এক শয়তান জিন, যে কিনা যেরকম ইচ্ছা সেরকম রূপ ধারণ করতে পারে। শয়তান জিন মানুষকে শয়তানের অনুসারী বানানোর জন্য বিভিন্ন মায়া দেখায়, বিনিময়ে তাদের সৌন্দর্য, টাকা পয়সা সব দেয়, কিন্তু পরিবর্তে তাদের সোল অথবা আত্মা সহ সব নিজের আয়ত্তে নেয়। এমনকি তাদের বংশের পর বংশ এই অভিশাপ ভোগ করে। তবে আপনাদের কি মনে হয় আঙ্গুন শুধুমাত্র বাচ্চার স্যাক্রিফাইসে তার এত সুন্দর রূপ আর এত টাকা পয়সা পেয়েছে? আমার তো মনে হয় না। পুরো গল্প জুড়ে আরো অনেক রহস্য উন্মোচন হবে। পুরো ভিডিওটি দেখতে থাকুন। রাতে খাবার খাওয়ার সময় কাদার বলে যে আঙ্গুন অসুস্থ হওয়ার কথা কেন তাদের আগে জানানো হয়নি। তখন ইয়াত্তি অর্থাৎ তার মায়ের কাজের মেয়েটি জানায় যে আঙ্গুনি চেয়েছিলেন তার ছেলে মেয়েরা যেন এই বাড়িতে কখনো না আসে। আঙ্গুন যখন খুব অসুস্থ হয়ে পড়েন তখন সে হোসেন নামে এক তান্ত্রিককে ডেকেছিলেন, কারণ তার মনে হয়েছিল তাকে কোনো অশুভ শক্তি ভর করেছে। কাদার বলে তাহলে তাকে আবার ডেকে আনো। রাতি এই কথা শুনে রেগে যায় এবং বলে তার মায়ের তান্ত্রিক নয় বরং ডাক্তারের দরকার। এরপর রাতি তার মায়ের কাছে গিয়ে কান্নাকাটি করেন, কারণ এত বছর দূরে থাকার পর যখন তিনি ফিরে এসেছেন তখন তার মায়ের অবস্থা খুবই শোচনীয়। এসব কারণে বিয়ান কান্না করছিল। তখন দেখা যায় আঙ্গুনও কান্না করছে, কারণ সে তার ছেলে মেয়েকে খুবই ভালোবাসতো আর সে কোনোভাবে চাইছে তারা এখান থেকে চলে যাক, কিন্তু সে সেটা মুখে বলতে পারছে না। আর সে সবসময় চাইতো তাদের এই বাড়ি থেকে দূরে রাখতে। নিশ্চয়ই এখানে তাদের জন্য কোনো বিপদ অপেক্ষা করছে। ওদিকে হানিফের খেলনা পাওয়া যাচ্ছিল না, তো বিয়ান তাকে সাহায্য করছিল। তখন ইয়াতি এসে হানিফের সাথে উপরের রুমে খেলনা খুঁজতে থাকে। নিচে বিয়ান খেলনার আওয়াজ শুনতে পায় আর আওয়াজের পিছু নিতে নিতে নানি আঙ্গুনের রুম পর্যন্ত চলে আসে। খেলনাটা ছিল আঙ্গুনের বিছানার নিচে। বিয়ান যখন বিছানার নিচে খেলনাটি বের করতে থাকে তখনই আঙ্গুনের বিছানা নড়তে শুরু করে। আর যখন বিয়ান বাইরে আসে তখন হঠাৎ আঙ্গুন তার উপর পড়ে যায়। বিয়ান জোরে জোরে চিৎকার করতে থাকে, কারণ সেই এই কারণে সেখান থেকে বের হতে পারছিল না। আর তার আওয়াজ শুনে কাদার ও রাত্তি সবাই সেখানে দৌড়ে আসে। তারা আঙ্গুনকে তুলে বিছানায় শুইয়ে দেয়, কিন্তু আঙ্গুন তবুও শান্ত হচ্ছিল না। সে খুবই অস্থির আচরণ করতে থাকে আর তাদের কিছু বলতে চায়, কিন্তু ইয়াতি তাকে শান্ত করার জন্য আবার সেই গানটা প্লে করে দেয় আর আঙ্গুন হঠাৎ শান্ত হয়ে যায়। কিন্তু তখনই সে হঠাৎ উঠে কাদারের মুখের ওপর বমি করে দেয় আর আবার বিছানায় শুয়ে পড়ে, যেটা সত্যি খুবই গা ঘিনঘিন করার মতো সিন আর ভীতিকর পরিস্থিতি এখানে। এটা দেখে কাদার খুবই ভয় পেয়ে যায় আর বাচ্চাদের অবস্থাও খুব খারাপ ছিল। তাই কাদার রাতিকে বুঝিয়ে হোসেনকে শেষমেশ সেখানে ডেকে পাঠায়, যার কথা সেদিন ইয়াত্তি খাবার টেবিলে বলেছিল। হোসেন রাতে আসে আর একটা রিচুয়াল করে, যেটার জন্য আঙ্গুনের খুবই কষ্ট হচ্ছিল। হোসেন আঙ্গুনের শরীরে অশুভ কিছু অনুভব করে আর সেটাই বের করার জন্য রিচুয়াল করছিল। হোসেন এক এক করে আঙ্গুনের মুখ থেকে 5টা সোনার সুই বের করে, আর এইগুলো সেই সুই যেগুলো শুরুতে সেই ইভিল লিডার তার ভেতর ঢুকিয়ে দিয়েছিল। এই সময় আঙ্গুন হোসেনকে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু হোসেন কোনোভাবে সেই সুইগুলো বের করে নেয়। আর বের করার সাথে সাথেই ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। আঙ্গুনের বডি হঠাৎ করে খুব দ্রুত বুড়ো হয়ে যায় আর সে সেখানে শেষ হয়ে যায়, অর্থাৎ তখনই মারা যায়। শুধু হাড়গোড় বেঁচে ছিল। এতে প্রমাণ হয়ে যায় যে এই সুইগুলোর মাধ্যমেই সে এত সুন্দর ছিল এবং সেই সাথে তার মৃত্যু আটকে ছিল। আর এই জীবনেই প্রতিনিয়ত মৃত্যুর যন্ত্রণা ভোগ করছিল। তার মৃত্যুতে সবাই কান্নায় ভেঙে পড়ে। হোসেন কাদেরকে সেই সোনার সুইগুলো দিয়ে জানায় যে এগুলো আসলে চাম নিডলস, যা আঙ্গুন
আঙ্গনকে তার স্বাভাবিক মৃত্যু হতে বাধা দিচ্ছিল। অর্থাৎ এই সুইগুলোর কারণেই আঙ্গনের শরীরের স্বাভাবিক পার্থক্য প্রক্রিয়া থেমে গিয়েছিল। বয়স হওয়ার পরেও তিনি মারা যাননি, বরং যৌবন ধরে রাখতে পেরেছিলেন। এই সুইগুলো সেই অশুভ দেবী তাকে দিয়েছিলেন, যার বিনিময়ে আঙ্গন আজীবন সুন্দর থাকার বরদান পান। হোসেন আরো পরিষ্কার করে বলে যে আঙ্গন যেহেতু এই অলৌকিক সুইগুলো ব্যবহার করেছেন, তাই তাকে সাধারণভাবে দাফন করা যাবে না। অর্থাৎ তাকে সাধারণ মানুষের মতো কবর দেওয়া যাবে না, তাকে একটি পুকুরে ডুবিয়ে তার শেষকৃত্য করতে হবে এবং ওই সুইগুলো তার সাথে জলে ভাসিয়ে দিতে হবে। তবেই এই অভিশাপের হাত থেকে মুক্তি পাওয়া যাবে। যেহেতু আঙ্গনের শরীর স্বাভাবিক ছিল না, তাই তাকে সাধারণ মৃতদেহের মতো ট্রিট করা সম্ভব ছিল না। তাই তাদের 7 দিন পর এই লাশ দাফন করতে হবে একটা বিশেষ দিনে। ততক্ষণের জন্য হোসেন ওই সুইগুলো সামলে রাখার জন্য কাদারের হাতে তুলে দেয়। কাদার তখন রাত্রিকে বলে যে তাদের মা আঙ্গনের আত্মাকে শান্তি দেওয়ার জন্য এটাই একমাত্র উপায়। রাতি এতে খুব দুঃখ পায়। তবে ইয়াতির সাহায্যে আঙ্গনের মৃতদেহকে গোসল করানো হয়। গ্রামের কোনো মানুষই এই বাড়িতে পা দিচ্ছিল না, কারণ সবাই জানতো যে আঙ্গন কালো জাদু করত। ফলে সব দায়িত্ব কাদার, রাতি এবং ইয়াতির উপর এসে পড়ে। যখন ইয়াতি এবং রাতি আঙ্গনের দেহ গোসল করাচ্ছিল, তখন তারা দুজনেই আঙ্গনের কণ্ঠস্বর শুনতে পায়, যেখানে সে বলছিল এখান থেকে চলে যাও। এটি শুনে তারা দুজন খুবই ভয় পেয়ে যায়। রাতে বিয়ান এবং হানিফ জেগেছিল, কারণ রাতি তখনও তাদের কাছে আসেনি। সে তার মায়ের জন্য প্রার্থনা করছিল। সেখানে ইয়াতিও আসে, তার পাশে বসে। কিন্তু একটু পর রাতি লক্ষ্য করে যে ইয়াতি তো সামনে থেকে আসছে, আর পরক্ষণেই দেখে তার পাশে কেউ নেই। এরপর পেছন থেকে আঙ্গুন আবারও তাকে এখান থেকে চলে যেতে বলে। রাতি এতে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং তখনই সেখানে আসল ইয়াতি আসে। তার মানে এতক্ষণ তাহলে তার পাশে কে ছিল? এদিকে ঘুমানোর সময় বিয়ান ঘরের বাইরে নুপুরের শব্দ শুনতে পায়। সে হানিফকে ডাকার চেষ্টা করে, কিন্তু সে জাগে না। বিয়ান একা গিয়ে দরজা খোলে, কিন্তু বাইরে কেউ ছিল না। সে যখন আবার বিছানায় ফিরে আসে, তখন দেখে ঘরের চেয়ারটি নিজে নিজেই দুলতে শুরু করছে এবং তার উপর তার নানি আঙ্গুন বসে আছে। সে ভয়ে চাদর মুড়ি দেয়, কিন্তু চাদরের ভেতরেও আঙ্গুনকে দেখতে পায় এবং ভয়ে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে রাতি দৌড়ে আসে। পরের দিন অর্থাৎ মৃত্যুর দ্বিতীয় দিন বিয়ান হানিফকে খুঁজছিল, কারণ হানিফ তার মোবাইল নিয়ে লুকিয়েছিল। হানিফ আঙ্গুনের রুমে গিয়ে আলমারির ভেতরে লুকায়, কিন্তু সেখানে একটি মুখোশ পরা নারী হঠাৎ তাকে ভয় দেখায়। হানিফ খুব ভয় পেয়ে যায়। বিয়ান তার চিৎকার শুনে সেখানে আসলেও আলমারিতে কাউকে দেখতে পায় না। এই আলমারিতেই আগে কাদার সেই মুখোশটি দেখেছিল। মূলত 7 দিন পূর্ণ না হওয়া পর্যন্ত এই বাড়িতে এমন ভৌতিক ঘটনা ঘটতেই থাকবে। তাই তো মুভির নাম লাস্ট 7 ডেজ। তো বিয়ান আলমারিতে কিছু না দেখে মোবাইল ফেরত নিয়ে চলে যায়। হানিফ একটু পর মেঝের উপর সেই মুখোশটি পড়ে থাকতে দেখে, যেটা আসলে আঙ্গুনেরই, কারণ এটি তারই আলমারি থেকে পাওয়া গেছে। তার মানে সে নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর কাল্টের সাথে জড়িত ছিল। রাতে কাদার বাড়ির বাইরে দাঁড়িয়ে খুবই চিন্তিত ছিল, কারণ তার উপর প্রচুর ঋণ ছিল। এই সময় তার ফোনে ব্যাংক থেকে মেসেজ আসে। তার ঋণ প্রায় 40 লাখ টাকার মতো, আর 14 দিনের মধ্যে তাকে এই টাকার অন্তত 20% শোধ করতে হবে। এই টেনশনে সে ছিল। হঠাৎ ভেতর থেকে গান গাওয়ার শব্দ শুনতে পায়। ভেতরে গিয়ে দেখে কিছু নারী অন্ধকারে আঙ্গনের দেহের পাশে বসে গান গাইছে। যে গান শুনে বেঁচে থাকাকালীন সে শুনলে শান্ত হয়ে যেত। কাদার আলো জ্বালাতেই তারা সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এরা সেই অশুভ নারী যারা ভিডিওর শুরুতে গুহার ভেতর আঙ্গনের চারপাশে ছিল। কিন্তু কাদার এসবের কিছুই বুঝতে পারে না। এরপর তৃতীয় দিন কাদার রাত্রিকে বাড়ি বিক্রির কথা বললে রাত্রি রেগে গিয়ে তাকে কথা শোনায় যে সে এখানে শুধু টাকার লোভে এসেছে। তাদের মায়ের প্রতি তার কোনো ভালোবাসা নেই। এটা শুনে কাদার রেগে যায়। আসলে রাতের কথাই তো সত্যি। এদিকে হানিফ আঙ্গুনের মুখোশটি পরে এবং আয়নার সামনে দাঁড়ায়। সে তার নানি আঙ্গুনকে দেখতে পায়। বিয়ান তাকে খুঁজতে খুঁজতে ঘরে এসে আঙ্গুনের চেয়ারে বসা অবস্থায় পায়, আর সে তাকে কিছুটা ভয়ও দেখায়। হানিফ জানায় যে এই মুখোশটি পরলে সে তার নানিকে দেখতে পায়। বিয়ান বলে এটা যেখানে ছিল সেখানে রেখে এসো। এরপর সেদিন রাতে হানিফ ঘুমাচ্ছিল এবং বিয়ান চেয়ারে বসেছিল। হানিফ
জেগে দেখে সেখানে বিয়ান বসে আছে। হানিফ ভাবে সে হয়তো তাকে ভয় দেখানোর চেষ্টা করছে, যেমনটা সে সবসময় করে। কিন্তু হঠাৎ তার সামনে বিয়ান নয়, বরং একটি রহস্যময় অচেনা নারী আসে, যার মুখে ছিল শয়তানি হাসি। সে চিৎকার করলে রাতি দৌড়ে আসে, কিন্তু দেখে বিয়ান ঘুমাচ্ছে। রাতি বিছানায় মুখোশটি দেখে এবং হানিফ তাকে সব খুলে বলে ক্ষমা চায়। রাতি জানায় কাল সে তাদের শহরে নিয়ে যাবে। এরপর আসে চতুর্থ দিন। রাতি ও ইয়াতি শহরে যাওয়ার জন্য তৈরি হয়, কিন্তু কাদার জানায় যে বাচ্চাদের সে দেখে রাখবে। তারা শহরে গিয়ে যা কাজ আছে শেষ করে আসতে বলে। তারা যাওয়ার পর কাদার বাচ্চাদের একা রেখেই বাইরে চলে যায় ড্রিঙ্কস করার জন্য, এবং তার সাথে রাস্তায় একটি সুন্দরী মেয়ের দেখা হয়ে যায়, যার সাথে সে ইন্টিমেট হয়। অন্যদিকে সন্ধ্যায় বাচ্চারা জেগে দেখে বাড়িতে কেউ নেই। রাত হয়ে যায় এবং বাড়িতে কোনো বড় মানুষ ছিল না। আঙ্গনের লাশ তখনও সেখানে পড়েছিল। বিয়ানের তখন বাথরুমে যাওয়ার প্রয়োজন হলে সে হানিফকে সাথে নেয়। তখন হানিফও বাথরুমে যেতে চায়। হঠাৎ পেছনে আঙ্গনের মৃতদেহটি নিজে নিজেই উঠে বসে। বিয়ান যখন দরজা খুলে দেখে ঠিক তার পেছনে আঙ্গনের দেহটি দাঁড়িয়ে আছে, যেটা দেখতে ছিল খুবই ভয়ঙ্কর। বাচ্চারা ভয়ে চিৎকার করতে থাকে এবং ঠিক সেই সময় রাতি ও ইয়াতিও ফিরে আসে আর তারা তাদের দুজনকে শান্ত করে। কিন্তু রাতি আর ইয়াতি তাকিয়ে দেখে আঙ্গনের লাশ সেখানেই পড়ে আছে। এখন দৃশ্যটি পরের দিন সকালে অর্থাৎ পঞ্চম দিনে আসে। আমরা কাদারকে কাপড় ছাড়া দেখতে পাই, যে অনেকগুলো কবরস্থানে সেখানে শুয়েছিল। অর্থাৎ সে যা দেখেছিল গত রাতে সেটি একটি ভ্রম ছিল, এবং সম্ভবত এখানকার যে জিন অর্থাৎ যে শয়তানি শক্তি সে এখানে মেয়ের রূপ ধারণ করে তাকে বাড়ি যাওয়া থেকে আটকেছিল, যাতে সে বাচ্চাদের সাথে কিছু না কিছু ভুল করতে পারে। কিন্তু সময় মতো তাদের মা এবং ইয়াতি সেখানে চলে এসেছিল। সে দ্রুত কাপড় পরে আর তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। বাড়িতে এসে সে দেখে রাতি তার উপর ভীষণ রেগে আছে। সে বলে সে কিভাবে বাচ্চাদের একা ছাড়লো, কিন্তু সে বলে যে সে বাচ্চাদের জন্য খেলনা এনেছে, সে তাদেরকে মানিয়ে নেবে। সে বাচ্চাদের কাছে যায়, কিন্তু বাচ্চারা তাদের মামার উপর খুবই রেগেছিল এবং তারা তাকে বলে যে তারা আঙ্গনের মৃতদেহকে হাঁটতে দেখেছে। আর এটি শুনে তো কাদারও ভয় পেয়ে যায়। এর মানে হলো সে যা দেখেছিল তাও একদম সত্যি ছিল, অর্থাৎ তাদের সাথে কিছু না কিছু ভুল হচ্ছিল। যাই হোক, দৃশ্যটি রাতের দিকে আবারও আসে, সেই একই দিনে, এবং রাতি দেখে যে বিয়ান বিছানায় নেই। সে বাইরে বিয়ানকে দেখতে যায় এবং সে বাইরে কিছু মহিলাকে দেখে যারা একই রকম মুখোশ পরেছিল এবং তারা আঙ্গনের মৃতদেহের চারপাশে বসেছিল। তারা এক ধরনের মন্ত্র জপ করছিল। তাদের মাঝে বিয়ানও বসেছিল সেই আঙ্গনের মুখোশ পরে। সেই মহিলারা উঠে আসে এবং রাতির চারপাশ দিয়ে ঘুরতে থাকে। রাতি ভয়ে যেন থ হয়ে যায়। সে বলতেও পারছিল না, কিছু করতেও পারছিল না। সেই মুখোশ পরা মহিলারা বলতে থাকে যে নিজের প্রতিশ্রুতি ভেঙো না। তারপর দ্রুত রাতি বিয়ানের কাছে যায় এবং তার মুখোশ খুলে ফেলে। তখনই সেই মহিলারাও সেখান থেকে গায়েব হয়ে যায়। অর্থাৎ নিশ্চয়ই এই যে মুখোশটি, এর মাধ্যমেই কিছু না কিছু হচ্ছে। এটি হয়তো অভিশপ্ত বা কিছু না কিছু জিনিস এর সাথে যুক্ত ছিল। যাই হোক, পরের দিন ষষ্ঠ দিন, এবং সবার আগে রাত্রি সেই মুখোশটি পুড়িয়ে দেয়। তারপর সে আঙ্গনের দেহকে দাফন করার সিদ্ধান্ত নেয়। কাদার বাধা দেওয়ার সত্ত্বেও সে থামেনি। সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল সে নর্মাল মানুষদের মতোই তার মায়ের দেহ কবর দিবে। এখানে হোসেন পরিষ্কার মানা করেছিল যে তাদের মা কোনো সাধারণ নারী ছিলেন না, তিনি জাদুটোনা করেছিলেন। এখানে চাম নিডলস ব্যবহার করা হয়েছিল, তাই তাকে নর্মাল মানুষদের মতো দাফন করা যাবেই না। কিন্তু তখনই রাতি আঙ্গনের দেহকে কবরস্থানে দাফন করে দেয়। অথচ হোসেন পরিষ্কার মানা করেছিল যে যদি আঙ্গনের শেষকৃত্য পানিতে না হয় তবে তারা বিপদে পড়বে। আর এই কাজের আফসোস দ্রুতই রাতির হয়ে যায়, কারণ যখন সে কাদার এবং বাচ্চাদের নিয়ে বাড়িতে ফিরে আসে তখন বাড়ির ভেতর থেকে অনেক মাছি বের হতে থাকে, কারণ আঙ্গনের মৃতদেহ আবার সেখানেই চলে এসেছিল। এটা দেখে তারা খুবই ভয় পেয়ে যায়। আর এখানে বাচ্চারা এত কিছু হওয়ার পর আর এখানে থাকতে চাইছিল না, তাই তারা সবাই সেই কাজের লোক ইয়াতির বাড়িতে চলে আসে। বাকি সবাই ইয়াতির বাড়িতে কোনোভাবে ঘুমিয়ে পড়ে, কিন্তু কাদার তখনও জেগেছিল। তারপরে সে হঠাৎ ঘুমিয়ে পড়ে, কিন্তু যখন সে চোখ খুলে সে নিজেকে আঙ্গনের বাড়িতে দেখতে পায় এবং সে আঙ্গনের মৃতদেহের পাশেই শুয়েছিল। এটি দেখে সে এতটাই ভয় পেয়ে যায় যে সে ভাবতে থাকে সে এখানে কিভাবে আসলো। এখন সে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সেই শয়তানি মুখোশ পরা নারী সেখানে চলে আসে এবং সে কাদারকে কোনোভাবে সেখান থেকে
যেতে দিতে চাচ্ছিল না, তাকে তুলে নিয়ে বাইরে পুলের মধ্যে ফেলে দেয়। এর পরের দিন সকাল, অর্থাৎ সপ্তম এবং শেষ দিন ছিল। এখন রাতি, ইয়াতি, বাচ্চারা এবং হোসেন কাদারকে পুলের মধ্যে দেখতে পায়। অনেক চেষ্টা করার পরেও সে উঠছিল না। তখন হোসেন তার শক্তি দিয়ে তার জ্ঞান ফিরিয়ে আনে। সে আসলে পজেস অবস্থায় ছিল, কিন্তু সে কোনোভাবেই ফিরে আসে। তারপর তারা সবাই দ্রুত আঙ্গুনের দেহ নিয়ে সিনেমার শুরুতে দেখা সেই গুহায় যায়। হোসেন দেরি না করে শেষকৃত্যের মন্ত্র বলে এবং সেই সুইগুলো আঙ্গুনের মৃতদেহের সাথে রেখে দেয়। এরপর আঙ্গুনের মৃতদেহকে সেই পুকুরের ভেতর ডুবিয়ে দেওয়া হয় এবং শেষ পর্যন্ত আঙ্গুনের দাফন প্রক্রিয়া সম্পন্ন হয়। এখন দৃশ্যটি রাতের দিকে আসে এবং রাতে ঠান্ডা লাগছিল, তাই সে তার ব্যাগ থেকে কম্বল বের করতে যায় এবং সে ব্যাগের মধ্যে আঙ্গুনের সেই মুখোশটি দেখতে পায়, অর্থাৎ যে মুখোশটি সে পুড়িয়েছিল তা ফিরে এসেছিল। যাই হোক, এবার সে ওটা পোড়ায় না, বরং সেটা মুখে পরে আয়নার সামনে যায় আর সে আয়নার ভেতরে আঙ্গুনকে দেখতে পায়, অর্থাৎ তার মাকে দেখতে পায়। আঙ্গুন এখন তাকে তার পুরো গল্পটি বলে যে অতীতে আসলে কি হয়েছিল। আর এইখানেই খুলে দ্য লাস্ট 70s মুভির আসল রহস্য। আসলে হয়েছিল এমন যে আঙ্গুন কাউকে ভালোবাসতো এবং তাদের মধ্যে সম্পর্ক হয় এবং তাদের একটি বাচ্চাও হয়, কিন্তু তার প্রেমিক তাকে ও তার বাচ্চাকে ছেড়ে চলে যায়। আঙ্গুন তার বাচ্চাকে দুধ পর্যন্ত খাওয়াতে পারছিল না, আর তাই সে তার বাচ্চাকে নিয়ে সেই গুহায় যায় এবং সেখানে সে তার বাচ্চার স্যাক্রিফাইস দিয়ে দেয়। এমনটা সে এই জন্য করেছিল কারণ সে তাকে সামলাতে পারছিল না। তার থাকা খাওয়ার জন্য কোনো টাকা ছিল না, যার বদলে শয়তানি দেবী আঙ্গুনকে 4টি পিন এবং নিডলস দিয়েছিল এবং চিরকাল যৌবন অর্থাৎ সৌন্দর্য ধরে রাখার বরদান দিয়েছিল। এরপর আঙ্গুন একজন ঐতিহ্যবাহী নৃত্যশিল্পী হয়ে ওঠে এবং তার আকর্ষণ ও সৌন্দর্যে অনেক মানুষ আকর্ষিত হয়, তার কাছে নাচ দেখতে আসে। আর এভাবেই সে এই বাড়িটি কিনে ফেলে, অর্থাৎ সে প্রচুর টাকা কামিয়েছিল যা শুরুতে তার কাছে ছিল না। এই কাহিনীতে একটি অদ্ভুত বিষয় হলো রাতি এবং কাদারের বাবার সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি এই পুরো মুভিতে। প্রথম স্বামীকে ত্যাগ করা এবং প্রথম সন্তানের বলিদানের পর আঙ্গুন কাকে বিয়ে করেছিল তা অজানা। ধারণা করা হয় তিনি এতটাই সুন্দরী হয়ে উঠেছিলেন যে তার কোনো না কোনো প্রেমিক ছিল, যার মাধ্যমে এই দুইজন সন্তানের জন্ম হয়। আঙ্গুন জীবনে অনেক কিছু অর্জন করলেও তার পেছনে একটি বড় শর্ত ছিল। সেই যৌবন এবং সৌন্দর্যের বরদানটি ছিল একটি অভিশাপের মতো। শর্ত অনুযায়ী তার পরবর্তী প্রজন্মের প্রতিটি ছেলে সন্তানকে বলিদান দিতে হবে এবং পরিবারের মেয়েরা সেই প্রজন্মের মেয়ে সৌন্দর্য ও যৌবনের অধিকারী হবে। আমি আরো ভালো করে বুঝিয়ে বলি, মূলত আঙ্গুন তার বাচ্চাকে স্যাক্রিফাইস করার পর সেই শয়তানি মুখোশ পরা নারী তাকে সব দেয় যেটা সে চায়, কিন্তু এখানেই তো সব শেষ হওয়ার কথা না, কারণ এই অভিশাপ প্রজন্মের পর প্রজন্ম চলতে থাকবে। অর্থাৎ পরিবারের ছেলে সন্তানকে তারা স্যাক্রিফাইস হিসেবে তুলে নিয়ে যাবে আর পরিবর্তে সেই প্রজন্মের মেয়েকে এই রকম সৌন্দর্য আর টাকা পয়সা দেওয়া হবে, আর এটা প্রজন্মের পর প্রজন্ম চলতে থাকবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই কারণেই আঙ্গুন তার সন্তানদের নিজের থেকে দূরে পাঠিয়ে দিয়েছিলেন এবং তাদের ফিরে আসতে নিষেধ করতেন, সবসময় তাদেরকে দূরে দূরে রাখতেন, কারণ তিনি জানতেন যে তারা ফিরে এলে অশুভ সে দেবী তার ছেলে কাদারের বলিদান দাবি করবে আর রাতে সেই সৌন্দর্য আর টাকা পয়সা পেয়ে যাবে। এমনকি সেই অশুভ দেবী যে কাদারের সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছিল তার উদ্দেশ্য ছিল তাকে বলিদানের জন্য চিহ্নিত করা। আঙ্গুনের আত্মা রাতের কাছে ক্ষমা চায় কারণ সে তাকে মায়ের ভালোবাসা দিতে পারেনি। এতদিন আঙ্গুন তার শরীর দিয়ে সবাইকে ভয় দেখাচ্ছিল, মূলত তাদের জীবন বাঁচানোর জন্যই, যাতে তারা ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। তিনি কেবল নিজের সন্তানদের নয় বরং বিয়ান এবং হানিফকেও বাঁচাতে চেয়েছিলেন। এই অভিশাপ শেষ করার জন্য রাতিকে সেই সোনার সূচগুলো যেখান থেকে এসেছে অর্থাৎ সেই পুকুরেই ফিরিয়ে দেওয়ার কথা বলে, অর্থাৎ কাদার সেই দিন সেই সোনার সূচগুলো ফেলে দেয়নি। আর আঙ্গুন এটাও বলে এক বিশেষ ধরনের মন্ত্র পড়ে সেই মুখোশ পুড়িয়ে দিলে অন্তত এই জেনারেশনের এরা বেঁচে যেতে পারে। যখন আঙ্গুন এসব কথা বলছিল তখনই পেছন থেকে সেই অশুভ দেবী
এসে আঙ্গনকে নিজের সাথে টেনে নিয়ে যায়। এর মানে হলো আঙ্গনের আত্মা এখন চিরতরে সেই অশুভ দেবীর অধীনে চলে গেল। এরপর রাতি বুঝতে পারে যে তার ভাই কাদার সেই সোনার সূচগুলো নিজের কাছে লুকিয়ে রেখেছে। রাতি কাদারের কাছে গিয়ে সূচগুলো দাবি করে এবং কাদার শেষ পর্যন্ত সেগুলো তাকে দিয়ে দেয়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। অশুভ দেবী ইতিমধ্যে বিয়ান এবং হানিফকে আক্রমণ করে তাদের ঘরের ছাদের সাথে আটকে দেয়। তাদের কান্নার শব্দ শুনে কাদার এবং রাত্রি সেখানে ছুটে যায়, কিন্তু অশুভ সেই শক্তি তাদের চোখের সামনেই বিয়ান এবং হানিফকে টেনে নিয়ে যেতে শুরু করে। রাতি তার সন্তানদের বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু অশুভ দেবী হানিফকে নিজের সাথে গুহার ভিতরে নিয়ে যায়। অভিশাপ অনুযায়ী সেই পরিবারের প্রতিটি প্রজন্মের অন্তত একজন ছেলেকে বলি দিতে হবে। তাই হানিফ হোক অথবা কাদার, একজন ছেলেকে সেই দেবী সাথে নিয়েই যাবে। হানিফকে বাঁচানোর জন্য তাদের কাছে একটি উপায় ছিল, সেই গুহার পুকুরে গিয়ে সেই সোনার সূচগুলো বিসর্জন দেওয়া। তারা দ্রুত সেই গুহায় পৌঁছায় এবং রাতি সূচগুলো পুকুরে ফেলে দেয়। তখন সে অশুভ দেবী হাসতে হাসতে জানায় তার যা পাওয়ার ছিল তা সে নিয়ে নিয়েছে। এই সংকটময় মুহূর্তে কাদার নিজেকে বিসর্জন দেওয়ার প্রস্তাব দেয়। সে দেবীকে বলে যে তাকে সাথে নিয়ে যেতে এবং হানিফকে ছেড়ে দিতে। কাদারের এই কথার পর সাথে সাথে হানিফের অচেতন শরীর পুকুর থেকে ভেসে ওঠে এবং কাদার তাকে ডাঙায় নিয়ে আসে। হানিফ প্রায় মৃত ছিল, কিন্তু রাতি তার বুকে ক্রমাগত সিপিআর দেওয়ার ফলে সে আবার শ্বাস নিতে শুরু করে। শর্ত অনুযায়ী কাদারকে সাথে নিয়ে যাওয়ার জন্য অশুভ দেবী তাকে পুকুরের অন্য পাশে টেনে নিয়ে যেতে থাকে। রাতি তার ভাইকে বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে আঙ্গুনের শেখানো সেই মন্ত্রটি পড়তে শুরু করে এবং একটি বড় পাথরের সাহায্যে সেই অভিশপ্ত মুখোশটি ভাঙতে শুরু করে। মুখোশটি যেমনে যেমনে ভাঙছিল, অশুভ দেবীর নিজের মুখোশটিও তেমনি ফেটে যাচ্ছিল। এক পর্যায়ে পুরো মুখোশটি ভেঙে চুরমার হয়ে যায় এবং দেবী পুকুরের পানিতে ফিরে যেতে বাধ্য হয়। সবাই যখন ভাবছিল বিপদ কেটে গেছে, তখনই অশুভ দেবী আকস্মিকভাবে পানির ভেতর থেকে উঠে আসে এবং কাদারকে টেনে নিয়ে যায়, কারণ কাদার নিজেই নিজেকে বলিদানের জন্য উৎসর্গ করেছিল এবং দেবী তার দাবি পূরণ করেই ছাড়ে। রাতি চিৎকার করে তার ভাইকে বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। কাদার ধীরে ধীরে পানির গভীরে হারিয়ে যায়। রাতি পানির ভিতরে তাকে অনেক খোঁজার চেষ্টা করে, কিন্তু সে আস্তে আস্তে তার সামনে থেকে উধাও হয়ে যায়। ফলে রাতি তার ভাইকে বাঁচাতে না পেরে কান্না করতে থাকে। সিনেমাটি শেষ হয় রাতি তার 2 সন্তানকে নিয়ে সেই অভিশপ্ত বাড়ি ছেড়ে চলে যাওয়ার মাধ্যমে। তবে মুভির একদম শেষে একটি পোস্ট ক্রেডিট সিন দেখানো হয়, যেখানে দেখা যায় আঙ্গুনের ঘরের সেই পেন্টিংটি থেকে তার ছবি উধাও হয়ে গেছে এবং সেই অশুভ দেবী আঙ্গুনের ঘরে নেচে নেচে গান গাইছে। এর মাধ্যমে ইঙ্গিত দেওয়া হয় যে অভিশাপটি হয়তো পুরোপুরি শেষ হয়নি। সেই অশুভ শক্তি হয়তো এখনো নতুন কোনো শিকারের অপেক্ষায় আছে। আঙ্গুন পঙ্গু হয়ে গিয়েছিল কারণ তিনি বলিদানের এই অশুভ নিয়মটি মানতে চাননি, কিন্তু কাদার নিজেকে উৎসর্গ করার ফলে বলিদানের প্রক্রিয়াটি পূর্ণ হয় এবং মুভির শেষে আঙ্গুনকে আবার তার আগের সেই যৌবনদীপ্ত রূপে ফিরে আসতে দেখা যায়। তবে রাতি সোনার সূচগুলো ফিরিয়ে দিয়ে এবং মুখোশ ভেঙে নিজেকে এবং বিয়ানকে এই অভিশপ্ত ধারা থেকে মুক্ত করার সর্বোচ্চ চেষ্টা করেছে। মূলত ইন্দোনেশিয়ান লোককথা এবং গোল্ডেন নীলস রিচুয়ালের উপর ভিত্তি করেই এই গা শিউরে ওঠা কাহিনীটি তৈরি করা হয়েছে। তো আপনাদের কেমন লাগলো আজকের এই গল্পটি, তা অন্তত একটি ওয়ার্ডের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। এতে আমি আরো ভিডিও বানানোর উৎসাহ পাই। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।